আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্রকৃতিতে শীত বিদায় নিচ্ছে, বসন্ত আমাদের দ্বারে উকি দিচ্ছে। এরকম একটি পরিবেশে আবারও আমি হাজির হয়েছি আমাদের নতুন বছরের নতুন সিলেবাসের একটি নতুন কবিতা প্রতিদান একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সাহিত্যপাঠ অংশের এই কবিতাটি নিয়ে আলোচনা করার জন্য। কেন বসন্তের কথা বললাম? বসন্ত আসলে ঋতুরাজ। বসন্তকালে মানুষ একেবারে পুরনোকে ছেড়ে নতুনভাবে শুরু করে। সবার মধ্যে একটা শ্বাস রব থাকে প্রকৃতির মধ্যে, এমনকি মানুষের মধ্যেও। তো আমরা প্রত্যাশা করব এই বসন্তের মাধ্যমে যেন আমাদের করোনাকালীন যে বিপর্যয়, যে আড়ষ্টতা, সেটি দূর হয়ে সুন্দর এবং সাবলীল স্বাভাবিক জীবন আমরা হয়তো ফিরে পাব। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্রতিদান কবিতাটি। দেখো, এখানে আমি লিখে রেখেছি প্রতিদান। প্রতিদান আসলে ব্যাপারটা কি, কবি কেন প্রতিদান কবিতাটি লিখেছেন। এর আগের ক্লাসে আমরা প্রতিদান কবিতার লেখক জসিমউদ্দিন সম্পর্কে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আজকে কবিতাটি আলোচনা করব। শুরুতে জেনে নিই প্রতিদান কি আসলে। প্রতিদান হচ্ছে, আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, দেখব একজন আরেকজনকে কষ্ট দিচ্ছে, কেউ কারো অনিষ্ট করছে, অন্যের ক্ষতি করছে, অন্যের পিছনে লেগে আছে, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হচ্ছে। কিন্তু কবি এখানে ব্যর্থহীনভাবে বলেছেন যে আমার ক্ষতি করছে, আমি তার উপকার করব। শুধু উপকার করেই ক্ষান্ত হবেন না, তাকে এই ভালোবাসা দিয়ে উপকার করে মায়ার বাঁধনে হৃদয়ের সাথে গেঁথে দিতে চেয়েছেন কবি। তো যে আমার ক্ষতি করেছে, আমি শুধু তাকে ক্ষমাই করব না, বরং তার উপকার করে প্রতিদান দিয়ে আমি তাকে আমার হৃদয়ের সাথে গেঁথে নেব। এই হচ্ছে প্রতিদান কবিতার মূল বিষয়। তা আমরা কি সবাই এরকম প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত, যে আমার ক্ষতি করবে আমি তার উপকার করব, করে তাকে আমি আমার ভালোবাসায় বেঁধে নেব? শিক্ষার্থীরা, এই সমাজে বর্তমান সময়ে যখন সবাই সবার পিছনে লেগে আছে, তখন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমরা কারো পিছনে নয়, বরং সামনে। আর পিছনে লেগে থাকবো না, বরং সামনে যাব, এগিয়ে যাব। এবং আমি যখন কারো সামনে যাব, তখন তার উপকার হবে, তার ভালো হবে। পিছন থেকে কারো ক্ষতি নয়, বরং সামনে থেকে নিজে এগিয়ে যাব এবং অন্যকেও এগিয়ে নেব। এই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য। তো আজকের সমাজে প্রেক্ষিতে এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা জানো, তোমাদের সময় থেকেই এই কবিতাটি সিলেবাসে অন্তর্ভুক্ত হলো প্রথম। এটি একেবারেই তোমাদের সিলেবাসে নতুন একটি কবিতা, তোমাদের সময় থেকেই কবিতাটি শুরু হলো। তো আমরা এই কবিতার মূল ভাব এবং কবিতার লাইনগুলো বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করছি। এখন প্রথমে আলোচনা করলাম কবিতাটি কোন বিষয় নিয়ে লিখেছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। এখন আমরা যদি এই লাইনগুলি বিশ্লেষণ করি, তাহলে দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। আজকে ঘর ভাঙা, আমার ঘর যে ভাঙছে, কবি বলছেন যে আমার ঘর ভেঙে দিচ্ছে, আমি তার ঘরটাকে বেঁধে দিব। যে আমাকে পর করে দিয়েছে, তাকে পর করার জন্য আমি কেঁদে বেড়াচ্ছি। এখানে ঘর ভাঙা বলতে কেউ তোমার ঘর ভেঙে দিচ্ছে তা না, আসলে তোমার বাড়িঘর ভেঙে দিচ্ছে তা না। ঘর ভাঙা বলতে তোমার ক্ষতি করছে, তোমার ঘর ভেঙে দিচ্ছে, তোমার মন ভেঙে দিচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে। এই যে বিভিন্নভাবে যারা আমাদের পিছনে লেগে আছে, আমাদের অনিষ্ট করার চেষ্টা করছে, ওই বলছেন যে তাদের উপকার করছি আমি। আমার ঘর ভেঙে দিচ্ছে, আমি তার ঘরটাকে উঠিয়ে দেব। যে আমাকে একটু আঘাত করছে, আমি প্রত্যাঘাত না করে তাকে বরং আমার ভালোবাসাটাই উপহার দেব। এই বিষয়টি কবি বলেছেন যে আমি কেঁদে বেড়াচ্ছি কিসের জন্য? যে আমাকে পর করে দিয়েছে, তাকে আপন করে বুকে নেয়ার জন্য আমি কেঁদে বেড়াচ্ছি। তো শিক্ষার্থীরা, খুবই চমৎকার কথা এবং খুব মনোযোগ দিয়ে কবিতাটি পড়ে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। দেখো, আমি পথে পথে সেরকম একজন মানুষের জন্যই খুঁজে বেড়াই, ঘুরে বেড়াই, যে আমি পথে পথে ফিরি তার লাগি। আমি সেরকম একজন মানুষের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি,
কে সে? যে দীঘল রজনী, আন্ডারলাইন করো আমার সাথে সাথে, দীঘল রজনী মানে দীর্ঘ রাত যে আমার ঘুম হরেছে, আমার সারা রাত এই দীর্ঘ রাতের আমার চোখের ঘুম যে কেড়ে নিয়েছে, আমি তার জন্যই পথে পথে ঘুরে বেড়াচ্ছি তার সাক্ষাৎ লাভের জন্য। যে আমার ঘুম কেড়ে নিয়েছে তাকে আঘাত করার জন্য কবি ঘুরে বেড়াচ্ছেন না, বরং তাকে বুকে টেনে নেয়ার জন্য কবি ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তোরে জাগি, ঘুম যে হরেছে মোর। যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে তার জন্য আমি দীর্ঘ রাত জেগে জেগে বসে আছি। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। এই কবিতাকে চমৎকৃত করেছে এই লাইনটির পুনর্বার ব্যবহার, অর্থাৎ আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। একটু পরপর এই লাইনের ব্যবহারটা কবিতাটিকে আরও সুন্দর করেছে, এর অলঙ্কারটাকে আরও পরিশুদ্ধ এবং কি বলা যায় যে অলঙ্কৃত করেছে আরও সুন্দরভাবে। যাই হোক, তার পরের লাইন দেখো, আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। দেখো, আমরা এই পর্যন্ত একটু আলোচনা করি। আমার এই কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। কুল বলতে এখানে কি বোঝাচ্ছে? আমার তীর, আমার কুল, আমার নদীর একুল ওকুল, দেখো না তোমরা, একুল ভাঙে ওকুল গড়ে। তো বলছে একুল আমার পক্ষ, আমার এই কুলটাকে যে ভেঙে দিচ্ছে, আমার জীবনের কুল, জীবন নদী, তাই না? জীবনকে কিসের সাথে তুলনা করা হয়? নদীর সাথে। পৃথিবীকে কিসের সাথে তুলনা করা হয়? নদীর সাথে। চর্যাপদের সেই পথটি নিশ্চয়ই তোমরা শুনেছ, ভবনই গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মধ্যে থই নহি। হ্যাঁ, পৃথিবী নামক নদী, তাই না, কত গহীন এবং গম্ভীর বেগে প্রভাবিত হচ্ছে। যাই হোক, চর্যাপদের আলোচনায় যাব না, আমি এখানে আলোচনা করছি। দেখো, যে আমার কুল ভেঙেছে, আমি তার কুল বাঁধব বলে ঘুরে বেড়াচ্ছি। যে আমার বুকে আঘাত হেনেছে, আমি তাকে আঘাত করার জন্য ঘুরবো না, বরং তার জন্য আমি কাঁদছি এই জন্য যে তার বুকে যেন আর কেউ আঘাত না হানে। যে আমার বুকে আঘাত হেনেছে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু তার বুকে কেউ আঘাত হানুক কিংবা আমি আঘাত হানি, এর জন্য কবি বলছেন না, আমি এর জন্য ঘুরছি না, বরং আমি ঘুরে বেড়াচ্ছি তার পিছনে পিছনে, কেউ যেন তার বুকে এরকম আঘাতটা না হানে। কারণ আমি জানি বুকে আঘাত হানার কষ্টটা কত বেশি, এই আঘাতটা যেন তার বুকে কেউ না হানে। আচ্ছা, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কি চমৎকার! কেউ তোমাকে বান মেরেছে, তীর মেরেছে, আঘাত করেছে, তোমার বক্ষ বিদীর্ণ করেছে বিষে ভরা বান দিয়ে। যে বান তোমার বুকে বিঁধেছে সেটা বিষে ভরা বান। এই বিষাক্ত বানে তোমার হৃদয় জর্জরিত হয়ে গেছে। তো এই বিষে ভরা বুক নিয়ে তুমি তাকে কি করতে পারো? উল্টো তাকে আঘাত করতে পারো, তার বুকেও একটা বিষাক্ত বান তুমি ছুঁড়ে মারতে পারো। কবি কি বলেছেন? না, বরং আমি এক বুক ভালোবাসার গান নিয়ে তার সামনে হাজির হব, তাকে আমি আমার ভালোবাসার গান শোনাবো। তাহলে যে আমাকে বুকে বিষে ভরা বান দিল, তাকে আমি এক বুক ভালোবাসার গান নিয়ে উপহার দেব, প্রতিদান হিসেবে তাকে ভালোবাসা দেব। বুঝতে পেরেছ? তাহলে আবার বলি লাইনটি কি বলেছে? যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, ভালোবাসার গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। সারাটি জনম সে আমাকে কাটা দিয়েছে, বা যে আমাকে কাটা দিচ্ছে, কাটার বদলে আমি তাকে কাটা না বরং ফুল দিব। সারাটি জীবন যে কবিকে কাটা দিয়েছে, কবি তাকে ফুল দিতে চেয়েছেন, ভালোবেসে ফুল দিতে চেয়েছেন। কাটার প্রতিদান যেন কাটা না হয়, এই প্রতিদানটা যেন কি হয়? ফুল হয়। তাই কবি বলেছেন, কি বলেছেন দেখো, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। যে আমাকে পর করে দূরে ঠেলে দিয়েছে, যে আমাকে তার কাছে থেকে সরে দিয়েছে, আমার অন্তরে আঘাত দিয়েছে, আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমি সেই মানুষটিকে আমার আপনজন করার জন্য ছুটে বেড়াচ্ছি। আপন করিতে ছুটিয়া বেড়াই, যে মরে করেছে পর। তাহলে যে তোমাকে আপন করেছে,
কবি আবার এটা ভুল বোঝো না, তাহলে তোমার যে আপনজন যে তোমাকে কাছে টেনে নিয়েছে তাকে তুমি আবার দূরে ঠেলে দিয়ে যে তোমাকে পর করেছে তাকে কাছে টানবে, ব্যাপারটা কিন্তু তা না। যে তোমার কাছে তার প্রতিদান তো তুমি দিবেই, বরং যে তোমাকে দূরে ঠেলে দিয়েছে সেই মানুষটিকেও তোমাকে বুঝিয়ে দেওয়া দরকার না তুমি এরকম মানুষ নও, দূরে যাওয়ার মতো মানুষ তুমি নও, বরং তাকে উপকার করে প্রতিদান দিয়ে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিতে হবে না, তোমাকে তার কাছে টানতেই হবে। তো এই পৃথিবীতে তোমরা আবার বিষয়গুলোকে অন্যভাবে নিও না, এটা হচ্ছে মানবতার কথা, এটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা। এই পৃথিবীতে যাদেরকে আমরা দূরে ঠেলে দিই, দূরছাই বলি, সেই সমস্ত মানুষদেরকে কষ্ট দেই, আমাদের উচ্চ বর্ণ নিম্ন বর্ণের ব্যাপারগুলি থাকে, ধনী গরিবের ব্যাপারগুলি থাকে, তাই না, আমাদের এখানে জাত্যভিমান থাকে, এই বিষয়গুলোর উপর কিন্তু এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে ভালোবাসা বলতে প্রেম ভালোবাসা দিয়ে কাউকে দূরে ঠেলে দিবে, আর কেউ আঘাত পেয়ে তাকে আবার কাছে টেনে নেবে, ব্যাপারটা কিন্তু নিছক এরকম কোনো কাহিনী নয়। তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবে আশা রাখি। আচ্ছা, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। দেখো তো, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, আমার বুকে যে ব্যথার কবর গেড়ে দিয়েছে, আমার বুকে যে ব্যথার কবর গেড়ে দিয়েছে, আমি কি করব, আমি তার বুক ভরে দেব। যে আমার বুকটাকে শূন্য করে দিয়েছে, যে আমার বুকটাকে খালি করে দিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে, আমি কি তার বুকটা খালি করব না, আমি তার বুকটা ভরে দেব। এবং রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, এবং তাকে আমি কি দেব উপহার, রঙিন ফুলের ফুল মালঞ্চ, ফুল মালঞ্চ মানে ফুলের বাগান, হ্যাঁ, সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। দেখো, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। তো কবির বুকটাকে যে কবর বানিয়ে দিচ্ছে বলতে এখানে কি বলছে, খালি করে দিচ্ছে, শূন্য করে দিচ্ছে, অন্ধকার করে দিচ্ছে। কবি অনেক রঙিন ফুল নিয়ে, আর সেখানে সোহাগ জড়ানো মানে আমাকে জড়ানো, অর্থাৎ ভালোবাসা জড়ানো ফুল বাগান সহ কবি তার জন্য নিয়ে প্রস্তুত। কবি হৃদয় অন্ধকার করে দিয়েছে, কবির প্রতিদানে কি দিল, এক বাগান ফুল, রঙিন ফুল, এবং সাথে সোহাগ জড়ানো, ভালোবাসা জড়ানো, মায়া জড়ানো, যে ফুল প্রত্যাখ্যান করার মতো সাধ্যই কারোরই নেই। অতএব মানুষের উপকার করতে হবে এই ভেবে, পুরোটা দিয়ে, পুরো ভালোবাসা দিয়ে, একেবারে ধ্যান জ্ঞান করে মানুষের উপকার করতে হবে। যখন তুমি এইভাবে কারো উপকার করবে, সেই লোকটি যত কঠিনই হোক তোমাকে আর প্রত্যাখ্যান করতে পারবে না। যে কারণে এখানে বলা হচ্ছে যে আমার বুকে কবর বেঁধেছে আমি তার বুকটাকে ভরে দেব, হ্যাঁ, আর কি করব, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরে তাকে আমি উপহার দেব। তো এরপরে দেখো, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তার মুখখানি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, এই লাইনের অর্থ আন্ডারলাইন করো। যে মুখে সে নিষ্ঠুর কথা বলে, কঠিন কথা বলে, আঘাত দেওয়ার কথা বলে। এই জসিমউদ্দিনই তার কবর কবিতায় বলেছিলেন, হাতেতে যদিও না মারিত শত যে মারিত ঠোঁটে। তার নাতনি সম্পর্কে তিনি এই উক্তিটি করেছিলেন। শ্বশুরবাড়ির লোকজন হাতে মারতো না, কিন্তু ঠোঁটে মারতো, বলতে কথায় মারতো। কথার আঘাত বড় আঘাত। শারীরিক আঘাত হয়তো সহ্য করা যায়, কিন্তু কথার আঘাত সহ্য করা কঠিন। তো কবি বলেছেন, যারা কথায় আঘাত করে, নিষ্ঠুর বাণী যারা দেয়, কবি তাদেরকে সেই নিষ্ঠুর বাণীর প্রত্যাঘাত কি দিয়েছেন, এই প্রতিদান কি দিয়েছেন না, তিনি এরকম কোনো নিঠুর বাণী দেননি, বরং আমি লয়ে করে তারে মুখখানি, হ্যাঁ, তারই মুখখানি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে নিষ্ঠুর মুখে নিষ্ঠুর কথা বলে, তার মুখখানিকে আমি অন্তরে লালন করি, তার মুখখানিকে আমি অন্তরে ভালোবাসার জায়গায় স্থান দেই, এবং কত ঠাই হতে কত জায়গা হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। আমি কত জায়গা হতে কত স্থান থেকে কত কিছু সৌন্দর্যপূর্ণ জিনিস এনে আমি তার মুখটাকে সাজিয়ে দেওয়ার অপেক্ষায় বসে থাকি। আমি আপন করতে ছুটে বেড়াই যে মোরে করেছে পর।
তাকে আমি খুঁজে বেড়াই। তো এই কবিতার শেষ লাইনটাও এরকম, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। অর্থাৎ আমি বলেছি এই লাইনটির বারংবার ব্যবহার এই কবিতাটিকে অনেক ব্যঞ্জনাপূর্ণ করেছে এবং কবিতার ভাব গাম্ভীর্যকে অনেক বৃদ্ধি করেছে। শেষ কথাও একই রকমই হলো যে আমি সেই মানুষের জন্যই কেঁদে বেড়াচ্ছি যে আমাকে পর করে দিয়েছে, আমি সেই মানুষের জন্যই ছুটে বেড়াচ্ছি যে আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমি সেই মানুষের জন্য কেঁদে বেড়াচ্ছি যে মুখে কঠিন কথা বলে আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। আমি সেই মানুষের জন্য খুঁজে বেড়াচ্ছি যে আমার অন্তরে আঘাত দিয়েছে, বিষ ভরা বান দিয়েছে। আমি সেই মানুষের জন্য কেঁদে বেড়াচ্ছি যে আমার অন্তরকে শূন্য করে দিয়েছে, কবর করে দিয়েছে। আমি সেই মানুষের জন্য ছুটে বেড়াচ্ছি, তার জন্যই কেঁদে বেড়াচ্ছি। তো মূল কথাটা হচ্ছে কি? প্রতিদান। এই প্রতিদান কবিতার মূল বিষয়টা কি হবে তাহলে? এই প্রতিদান কবিতার মূল বিষয়টা হবে প্রতিদান। যে আমার অনিষ্ট করবে আমি তার প্রতিদান দেব, ভালোবাসায় ভালোবাসায় পরিপূর্ণ করব তাকে। এটা নিয়ে পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ আরেকটু আলোচনা করব। তো আজকে আমার মনে হয় যে এ পর্যন্তই থাকুক, এবং খুব শীঘ্রই এর পরের ক্লাসে সৃজনশীল এবং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।